হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। যখন একটি মহিলার ইনফার্টিলিটির জন্য ট্রিটমেন্ট হয় তখন প্রোজেস্টেরন দেওয়া হয় এবং যখন তার পিসিওডি বা এই ধরনের কোনো সমস্যা থাকে তখনও প্রোজেস্টেরন দেওয়া হয়। কিন্তু যখন একটি মা প্রেগনেন্ট থাকেন তখন এই প্রোজেস্টেরনের ভূমিকা ঠিক কী, এই প্রোজেস্টেরনটা কাদের জন্য প্রয়োজনীয়, কতখানি প্রয়োজনীয় এবং কখন এটার প্রয়োজন বিন্দুমাত্র নেই, জানবো আজকের ভিডিওতে। ডিটেলে জানার জন্য পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে। যারা আমাকে ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি দেবারতী। আমি এই চ্যানেলে প্রেগনেন্সি, বেবি কেয়ার এবং হেলথ রিলেটেড নানা রকম ভিডিওস আপলোড করি। যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটাতে হিট করে রাখবেন, তাতে যখন আমি কোনো ভিডিও আপলোড করব ফার্স্ট নোটিফিকেশানে আপনি সেটা পেয়ে যাবেন। এইবারে শুরু করা যাক। একদম প্রথমে জানবো এই প্রোজেস্টেরনটা আসলে কি। প্রোজেস্টেরনটা হলো একটা হরমোন যেটা মোস্টলি যখন প্রেগনেন্সির টাইম পিরিয়ড চলে সেই প্রেগনেন্সিকে সাপোর্ট করে, তো এটাকে প্রেগনেন্সি হরমোনও বলা হয়। যখন ফ্যালোপিয়ান টিউব থেকে এগটা রিলিজড হয়ে যায় তখন কর্পাস লুটিয়াম বলে যে জায়গাটা, মানে যেখান থেকে একটা রিলিজড হচ্ছে সেইখানে একটা গ্রন্থি থাকে, সেখান থেকে এই হরমোনটা সিক্রেশন হয়। যখন পিরিয়ডস চলে তখন এই প্রোজেস্টেরন লেভেলটা ভীষণ লো থাকে। যে মোমেন্টে পিরিয়ডস কমপ্লিট হয়ে গেল এবং ধীরে ধীরে পিরিয়ডসের সাইকেলটা ওভুলেশনের দিকে গেল, তখন মানে যখনই ওভুলেশন হলো তখনই এই হরমোনের রিলিজটা একদম পিক লেভেলে হলো এবং যতক্ষণ পর্যন্ত সেই ওভুলেশনের টাইম পিরিয়ডটা চলবে, মানে 5 days পর্যন্ত সেই হরমোনের লেভেলটা পিকে থাকবে এবং ধীরে ধীরে আবার সেটা ড্রপ করবে যদি না সেই এগটা ফার্টিলাইজড হয়। যদি সেটা ফার্টিলাইজড হয় তাহলে কর্পাস লুটিয়ামের মধ্যে সেই সিগন্যালটা পৌঁছবে যেহেতু এগ ফার্টিলাইজ হয়ে গেছে, এখন ইউটেরাসের মধ্যে যে লাইনিংটা, এন্ডোমেট্রিয়ামের যে লাইনিংটা, সেইটাকে আমাদের ঠিক করতে হবে এবং যাতে বেবি সেই এন্ডোমেট্রিয়াম লেয়ারে ঠিক করে ইমপ্লান্ট করতে পারে সেইটার ব্যবস্থা আমাদের করতে হবে। তো যখনই এই সিগন্যালটা পৌঁছয় তখন এই প্রোজেস্টেরনটা আরও বেশি বেশি করে সিক্রেট হয় যাতে সেই এন্ডোমেট্রিয়ামের লাইনিংটা সে ঠিক করে ব্যবস্থা করে রাখতে পারে, যাতে ওই যে ভ্রূণটা আছে সেটা ঠিক করে ইমপ্লান্টেড হতে পারে, ঠিক করে প্রথিত হতে পারে। এবং জরায়ুতে যে ইমপ্লান্টেশন হবে এবং জরায়ু যে ওই ফিটাসটাকে হোল্ড করে রাখবে সেই পুরো ব্যাপারটা কিন্তু এই প্রোজেস্টেরনের জন্যই হয়। এবং এই সময়ে আর একটা হরমোন সিক্রেশন হয় যেটার নাম এইচসিজি। তো এইচসিজিও কিন্তু এই প্রোজেস্টেরনকে সিগন্যাল দেয় যাতে আরও করে প্রোডাকশান হয়, যাতে আরও করে সে সিক্রেশন হয়, যাতে এই পুরো প্রসেসটা খুব স্মুথলি হয়। এবং যে মুহূর্তে সেটা ইমপ্লান্টেড হয়ে গেল জরায়ুতে, সেই মুহূর্তে কর্পাস লুটিয়াম এই প্রোজেস্টেরন বানানোটা বন্ধ করে দেয়, মানে ধীরে 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 কমতে থাকে এবং তখন ওই প্লাসেন্টা যেটা ফর্মেশন হলো, প্লাসেন্টার মধ্যে সেই এই হরমোনটা ফর্মেশন স্টার্ট হতে থাকে এবং সেই পুরো যে ব্যাপারটা মানে হরমোন প্রোডাকশান, মানে প্রোজেস্টেরন হরমোন প্রোডাকশানের যে পুরো ব্যাপারটা সেইটা কর্পাস লুটিয়াম থেকে টেক ওভার করে হচ্ছে প্লাসেন্টা। এছাড়াও প্রোজেস্টেরন যেটা করে সেটা হচ্ছে এই যে ইউটেরাসটা সেটার মধ্যে নতুন নতুন করে ব্লাড ভেসেলস তৈরি করে, যাতে যে ফিটাসটা ইমপ্লান্টেড হলো সে মায়ের কাছ থেকে প্রপার নিউট্রিশনটা পায়, সেইটার কাজটা কিন্তু এই প্রোজেস্টেরনটা করে। এবং আরও একটা কাজ যেটা করে সেটা হচ্ছে যে বাবা এবং মায়ের দুটো জিন মিলে তো এই ফিটাসটা ফর্মেশন হয়েছে, তো বাবার জেনেটিক যে পোর্শনটা সেইটা তো মায়ের বডির কাছে একটা ফরেন পার্টিকেল, রাইট? তো এই যে মায়ের বডি সেটাকে ফরেন পার্টিকেল হিসেবে দেখে সেটার এগেনস্টে যাতে ফাইট না করে সেইটার ব্যবস্থা করে এই প্রোজেস্টেরন। সে তার ইমিউন সিস্টেমটাকে এরকমভাবে রেগুলেট করে যাতে ওই ফিটাসটাকে মায়ের শরীর কোনোরকম ফরেন পার্টিকেল হিসেবে রেকগনাইজ না করে এবং তাকে প্রপারলি গ্রোথ নিতে হেল্প করে। মানে পুরো যে ইমিউন সিস্টেমটা সেইটাকে রেগুলেশনের দায়িত্ব থাকে এই প্রোজেস্টেরনের ওপর, যাতে ফিটাসের কোনো ক্ষতি না হয়, ফিটাসকে ফরেন পার্টিকেল ভেবে কোনো রকম হ্যাম্পার যাতে না করে মায়ের ইমিউন সিস্টেম। তো এই প্রোজেস্টেরনটা কতক্ষণ পর্যন্ত রাইজ হয়ে থাকে? যখন থেকে প্রেগনেন্সির জার্নি স্টার্ট হলো সেই সময় থেকে 10-11 এই সপ্তাহ পর্যন্ত, এবং সেইটা চলতে থাকে যতক্ষণ পর্যন্ত মানে থার্ড ট্রাইমেস্টারের যে 36 উইকস যে টাইম পিরিয়ডটা সেই টাইম পিরিয়ড পর্যন্ত, এবং প্রেগনেন্সির যে লাস্ট উইক সেই সময় এটা ড্রপ হতে শুরু করে। বেসিক্যালি এই প্রোজেস্টেরনটা কন্ট্রাকশানকেও কিন্তু কন্ট্রোল করে, মানে মাসল রিল্যাক্স যে থাকবে, মানে প্রেগনেন্সি যে স্মুথলি হবে সেইটার ব্যবস্থাও করে এই প্রোজেস্টেরন। যেই মুহূর্তে প্রোজেস্টেরন ড্রপড হলো সেই মোমেন্টে কন্ট্রাকশান শুরু হবে, মানে লেবারের জন্য বডি প্রিপেয়ার্ড হবে। তো যদি
প্রেগনেন্সির কোনো একটা টাইম পিরিয়ডে এই প্রজেস্টেরন ড্রপ হয়ে যায় তাহলে কিন্তু এই কন্ট্রাকশন হতে পারে, কন্ট্রাকশনের জন্য কিন্তু মিসক্যারেজ পর্যন্ত হতে পারে। তো প্রজেস্টেরন যদি লো থাকে তাহলে এই এন্ডোমেট্রিয়াম যে লেয়ারটা যেটাতে বেবি ইমপ্লান্টেড হবে, ফিটাস ইমপ্লান্টেড হবে, সেইটাও কিন্তু এই প্রজেস্টেরনের জন্যই প্রপার থিকনেস হয়ে থাকে। যদি ঠিক করে প্রজেস্টেরন না সিক্রেশন হয় তাহলে কিন্তু এন্ডোমেট্রিয়াম লেয়ার থিন হবে, ঠিক করে ইমপ্লান্টেড হবে না, বেবি হোল্ড করে থাকবে না, যদি হোল্ড করে থাকেও সেটা খুব তাড়াতাড়ি মিসক্যারেজ হয়ে যাবে। তো আশা করি বোঝা যাচ্ছে যে এই প্রেগনেন্সি এবং ফার্টিলিটির ক্ষেত্রে প্রজেস্টেরন হরমোনটা কত ইম্পর্টেন্ট রোল প্লে করে। এবং শুধুমাত্র বেবিকে হোল্ড করে রাখা না, ইমপ্লান্টেড হওয়া নয়, বেবি প্রপার নিউট্রিশন পাচ্ছে কিনা, বেবি ঠিক করে গ্রো করছে কিনা, মায়ের শরীর ওই ফিটাসকে রিজেক্ট করছে কিনা, এই পুরো যে প্রসেসটা, সেই পুরো প্রসেসটা একা হাতে বলবো না, আরও হরমোন কিছু কিছু রেগুলেটেড হয়, কিন্তু মোস্টলি এই প্রজেস্টেরনই কিন্তু করে। তো এই প্রজেস্টেরন ঠিক কখন দেওয়া হয়? যখন কোনো ইনফার্টিলিটি সমস্যা থাকে, কোনো পিসিওডি সমস্যা থাকে, আইভিএফ ট্রিটমেন্ট চলে, তখন অনেক সময় দেখা যায় যে অ্যাডিশনাল মেডিসিনের জন্য ঠিক করে প্রজেস্টেরন সিক্রেশন হচ্ছে না, বা যে প্রসেসটা চলছে সেই প্রসেসের থ্রু কর্পাস লুটিয়াম কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোনোভাবে হ্যাম্পার্ড হচ্ছে, তার ফলে প্রজেস্টেরন সেখান থেকে ভালো করে সিক্রেশন হচ্ছে না। তো এইরকম নানা রকম সিচুয়েশনের ক্ষেত্রে ডক্টর দেখে বা ডক্টর পেশেন্টকে দেখে বোঝেন যে তার প্রজেস্টেরনের দরকার কতটা, ঠিক কত পরিমাণে, এবং এই প্রজেস্টেরন দেওয়া হয়। এই প্রজেস্টেরন যে মেডিসিনটা আমাদের দেওয়া হয়, মায়েদের দেওয়া হয়, সেটা বেসিক্যালি সিনথেটিক। এটা কোন কোন ওয়েতে দেওয়া হয়? একটা হয় ওরালি, একটা হচ্ছে ইনজেকশনের থ্রু, আর একটা হচ্ছে ভেজাইনালি, এবং এটা নানা রকম ফর্ম আছে। তো ওরালি যেটা বেসিক্যালি দেওয়া হয় সেইটার ক্ষেত্রে যে সুবিধা হচ্ছে যে আপনি ওরালি নিয়ে নিলেন, দিনে হয়তো 2টো করে নেওয়ার থাকে, কিন্তু এই ওরাল মেডিসিনের যে সমস্যা সেটা হচ্ছে নানা রকম সাইড এফেক্টস হয়, যেমন নোজিয়া, ভমিটিং, অ্যাপেটাইট লুজ হওয়া, ওয়েট গেইন হওয়া, এরকম নানা রকম সমস্যা হয়। এবং ওরাল মেডিসিনের থ্রু বডি প্রজেস্টেরন খুব কম পরিমাণে কিন্তু অ্যাবজর্ব করে, মানে যতটা পরিমাণ মেডিসিন আপনি নিচ্ছেন তার ভীষণ কম একটা পোর্শন কিন্তু বডি অ্যাবজর্ব করে। এরপর আসি ভেজাইনালির কথা। ভেজাইনালিও ভীষণ ভালো, মানে ওরালির থেকে ভেজাইনালি নেওয়াটা ভীষণ ভালো। এবং এই ক্ষেত্রে যেটা সুবিধে সেইটা হচ্ছে, যেহেতু আপনি ভেজাইনালি নিচ্ছেন, তো ইউটেরাস এবং ভেজাইনার যে পোর্শন সেইটাই কিন্তু একমাত্র অ্যাবজর্ব করে, মানে যে জায়গায় প্রয়োজন সেই জায়গায় কিন্তু একমাত্র অ্যাবজর্ব হচ্ছে, বাকি শরীরের অন্য অর্গান কিন্তু এটাকে কোনো রকমভাবে অ্যাবজর্ব করছে না। তো এটা একটা ভালো দিক যে যতটা প্রয়োজন ততটা অ্যাবজর্ব হচ্ছে। এবং সবথেকে ভালো হচ্ছে যদি ইনজেকশনের থ্রু দেওয়া হয়, ইন্ট্রামাস্কুলারলি দেওয়া হয় ইনজেকশন, এবং সেক্ষেত্রে বডি টোটালি সেটাকে অ্যাবজর্ব করে, বডির যতটা প্রয়োজন ততটা অ্যাবজর্ব হয়। এবং এই ক্ষেত্রে এই নজিয়া, ভমিটিং, এই ধরনের যে আদার্স যে সমস্যা, যে সাইড এফেক্টস, সেগুলো একদম দেখা যায় না। এটা সপ্তাহে 2টো করে দেওয়া হয়, রিকোয়ারমেন্ট অনুযায়ী, হয় 1টা বা 2টো, ডাক্তারবাবু বুঝবেন, বুঝে সেইটাকে দেওয়া হয়। এবং এইটার ক্ষেত্রে যে সাইড এফেক্ট সেটা হচ্ছে পেইন, কারণ এটা অয়েল বেসড হয়। যখন এই ইনজেকশনটা দেওয়া হয় তখন একটা পেইনের সেন্সেশন হয়, সোয়ালন হয়ে যায়, ফুলে যায়, এবং যেহেতু প্রত্যেক সপ্তাহে 1টা করে দিতে হয় বা 2টো করে দিতে হয় শরীরের রিকোয়ারমেন্ট অনুযায়ী, তো সেই পেন কমতে কমতেই আর একটা ডোজ চলে আসে। তো এটা একটা পেইনফুল প্রসেস এই ইনজেকশনের থ্রু দেওয়া। যেসব ক্ষেত্রে আপনাকে ইনজেকশন ছাড়া অপশান নেই সেই সব ক্ষেত্রে তো আপনাকে নিতেই হবে, ইউ হ্যাভ টু এন্ডিওর দ্যাট পেইন। তো এইটা হলো মোটামুটি ওরাল, ভেজাইনালি এবং ইনজেকশনের থ্রু নেওয়ার। এবং নানা রকম প্যাচ হয়, জেল হয়। তো ডাক্তারবাবু কোনটা আপনার জন্য সুটেবল, কোনটা আপনার জন্য দরকারি, সেইটা বুঝে আপনাকে প্রজেস্টেরন প্রেসক্রাইব করবেন। এটা মোস্টলি দেওয়া হয় যে মিসক্যারেজ হয়ে যাওয়ার চান্সেস থাকে সেইটাকে আটকানোর জন্য, বা অনেক সময় হয় যে এজেড প্রেগনেন্সি, মানে অনেক বয়সে প্রেগনেন্সি হলো এবং সেই ক্ষেত্রে সেই মায়ের শরীর প্রপার প্রজেস্টেরন বানাতে পারে না, বা অনেক সময় কম এজেও হয় যে প্রপারলি প্রজেস্টেরন হয়তো শরীর বানাতে পারছে না, সেই সব ক্ষেত্রেও কিন্তু প্রজেস্টেরনের প্রয়োজন আছে। কিন্তু আননেসেসারি, মানে যাদের ক্ষেত্রে এই প্রজেস্টেরন সাপ্লিমেন্টের দরকার নেই তাদের ক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবু প্রেসক্রাইব করেন না। অনেক ক্ষেত্রেই হয় মায়েরা ভাবেন যে কেন প্রজেস্টেরন দেওয়া হলো না, কিন্তু যাদের রিকোয়ারমেন্ট নেই তাদের ক্ষেত্রে দেওয়া হয় না। তো কাদের ক্ষেত্রে এই প্রজেস্টেরনটা খুব বেশি করে দরকার, সেটার ফার্স্ট পয়েন্ট হচ্ছে যাদের আনওয়ান্টেড ব্লিডিং হয়েছে, বা রিকারিং মিসক্যারেজের কোনো হিস্ট্রি আছে, বা সার্ভিক্যাল ইনকম্পিটেন্স আছে, মানে সার্ভিক্যাল মুখের যে ওপেনিংটা সেইটা প্রিম্যাচুরলি হয়ে যাচ্ছে, বা কোনো একটি মায়ের বিএমআই যেটা সেটা ভীষণ কম,
বা কোনো একটি মা ওভার এক্সারসাইজ করেন, সেটার জন্য তার শরীরে প্রজেস্টেরন সিক্রেশনটা প্রপারলি হয় না, বা কোনো একটি মায়ের আর্লি ডেলিভারির কোনো হিস্ট্রি আছে, এইসব যে কেসেসগুলো সেই সব কেসে কিন্তু অবশ্য করে প্রজেস্টেরন সাপ্লিমেন্ট দেওয়া হয় এবং ডাক্তারবাবু আপনাকে আপনার রিকোয়ারমেন্ট বুঝেই প্রেসক্রাইব করেন। তো প্রেগনেন্সির কোনো একটি ফেজে যদি প্রজেস্টেরন লেভেলটা কম হয়ে যায়, সেই মতো রিকোয়ারমেন্ট বুঝে ডাক্তারবাবু কিন্তু অ্যাডিশনাল, মানে আপনার হয়তো থ্রু আউট দ্য প্রেগনেন্সি প্রজেস্টেরন নিতে হয়নি, কিন্তু এন্ডের দিকে হয়তো 34-35 এই উইক্সে আপনার শরীরে প্রজেস্টেরন কম হয়ে যাচ্ছে, সেটা ডাক্তারবাবু বুঝতে পারছেন এবং তখন কিন্তু হয়তো উইকে একটা করে ইঞ্জেকশন নেওয়ার প্রয়োজন হয়। তো এটার যদিও কোনো বাচ্চার ওপর সাইড এফেক্ট নেই, তবুও আননেসেসারি কিন্তু নিজে থেকে প্রজেস্টেরন নিতে যাবেন না যদি আপনার রিকোয়ারমেন্ট থাকে আপনার বডির। কারণ আমি আগেও বললাম যে যদি আপনি ওরাল কোনো প্রজেস্টেরন নেন তাহলে তার নানা রকম সাইড এফেক্ট থাকে। কিছু কিছু স্পেশাল ক্ষেত্রে, যেমন যদি আপনার পিসিওডি থাকে, যদি আপনার কোনো থাইরয়েড ইস্যু থাকে, যদি আপনার কর্পাস লুটিয়ামের কোনো রকম ডিফেক্ট থাকে, সেই সব ক্ষেত্রে কিন্তু প্রজেস্টেরন আগে করে দেওয়া হয়, যাতে আপনার ফার্টিলাইজেশনটা বিফোর আপনার পিরিয়ডসের সাইকেল সেটা স্কিপ করার আগেই আপনার ফার্টিলাইজেশন হয়ে যায়। তো এরকম কিছু স্পেশাল কেসেস আছে যেখানে প্রেগনেন্সি আসার আগেই আপনার প্রজেস্টেরন শুরু হয়ে যায়। তো আশা করছি প্রজেস্টেরন আপনার প্রেগনেন্সির জন্য কতটা ইম্পর্টেন্ট, কতটা প্রয়োজনীয়, কতটা অপ্রয়োজনীয়, সেই ব্যাপারে ডিটেলড ইনফরমেশান দিতে পেরেছি। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ একটা লাইক করবেন, আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন যে এই ফেজের মধ্যে দিয়ে যেতে চলেছে বা যাচ্ছে। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।